হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। দেবী সতীর দেহত্যাগের পর ভগবান শিবের সেই রুদ্র তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল। তখনই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহকে খণ্ডিত করে 51টি অংশে বিভক্ত করে দিয়েছিল। আর সেগুলি যেখানে পড়ে গিয়েছিল সেই জায়গায় গড়ে উঠেছিল দেবীর 51টি সতীপীঠ, যার মধ্যে অন্যতম হলো দেবী দুর্গার 51তম পীঠ ইন্দ্রাক্ষী, যা শ্রীলঙ্কার জাফনা উপদ্বীপের কাছে রয়েছে। আজকের প্রিয় বন্ধুরা, সবাইকে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা, কিভাবে যাব, কোথায় থাকবো আর কি কি দেখবো, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা রাখছি অনেক ভালো লাগবে। শ্রীলঙ্কার জাফনা উপদ্বীপের নৈনাতিভু দ্বীপে অবস্থিত এই সতীপীঠটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। পুরাণ অনুসারে এখানে দেবীর সতীর পায়ের নূপুর বা অলঙ্কার পড়েছিল। এই শক্তিপীঠ সম্পর্কে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। এখানে দেবী ইন্দ্রাক্ষী বা ইন্দ্রাক্ষী নামে পূজিত হন, তবে স্থানীয়ভাবে মন্দিরটি নৈনাতিভু নাগপুষানী আম্মান মন্দির নামে বিশেষ পরিচিত। সাথে রয়েছে এখানে ভৈরব পীঠ। ভৈরব এখানে স্বয়ং রাক্ষসেশ্বর রূপে পূজিত হয়। এটি সেই প্রধান মন্দির যেখানে দেবী ইন্দ্রাক্ষী পূজিত হন। মন্দিরের কারুকার্য এবং বিশাল প্রবেশদ্বার, যাকে গোপুরম বলা হয়, পর্যটকদের বিশেষ আকর্ষণ করে। প্রতি বছর জুন জুলাই মাসে এখানে বিশাল একটি উৎসব হয়। এখন আসি, এই দ্বীপেই রয়েছে আরেকটি বৌদ্ধদের সংস্কৃতির ঐতিহ্য, যাকে নাগাদ্বীপ রয়্যাল টেম্পল বা নাগাদ্বীপ বিহার বলা হয়। এটি শ্রীলঙ্কার অন্যতম পবিত্র বৌদ্ধ তীর্থস্থান। বিশ্বাস করা হয় যে বুদ্ধত্বের 5ম বছরে গৌতম বুদ্ধ 2 নাগা রাজার অর্থাৎ চুলোদারা এবং মহোদারা মধ্যে যুদ্ধ থামাতে এবং শান্তি স্থাপন করতে এখানে দ্বিতীয়বার পদার্পণ করেছিলেন। এই বিহারের প্রধান আকর্ষণ হলো এর ধপধপে সাদা স্তূপ বা প্যাগোডা। মন্দিরের দেয়ালে বুদ্ধের আগমনের চিত্রিত বর্ণনাও রয়েছে। এখন জানা যাক পৌরাণিক ও ঐতিহাসিক কতটা গুরুত্ব রয়েছে। লোককথা অনুযায়ী দেবরাজ ইন্দ্র গৌতম মুনির অভিশাপ থেকে মুক্তি পেতে এখানে দেবী মূর্তির পূজা করেছিলেন, তাই দেবীর নাম ইন্দ্রাক্ষী বা ইন্দ্রাক্ষী বলা হয়ে থাকে। যদি আপনারা ত্রেতা যুগে রামচন্দ্রের সময়ের যদি ফিরে যায়, তাহলে দেখব এখানেও একটা মিশ্রিত রূপ রয়েছে, যা হলো লঙ্কা বিজয়ের সময় শ্রীরামচন্দ্র এখানে প্রার্থনা করেছিলেন বলে অনেকে বিশ্বাস করেন। বর্তমান মন্দিরটি দাবির স্থাপত্য ও শৈলীতে নির্মিত। এর বিশাল রাজগোপুরম বা প্রবেশদ্বার অত্যন্ত দৃষ্টিনন্দন। জাফনা থেকে কুড়িকাত্তুয়ান জেটি পর্যন্ত যাত্রা, সেখান থেকে নীল জলরাশির উপর দিয়ে নৌকায় করে দ্বীপে পৌঁছানোর এক চমৎকার অভিজ্ঞতা আপনাকে অনেক মুগ্ধ করবে। দ্বীপটি খুব ছোট হয়, আপনারা পায়ে পায়ে সবটা হেঁটে ঘুরে দেখতে পারেন। ভারত থেকে শ্রীলঙ্কার জাফনা উপদ্বীপে যাওয়ার প্রধানত 2টি উপায় রয়েছে। আমরা এখন কিভাবে যাব সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য জেনে নেব। 2টি উপায়ের মধ্যে একটি হলো বিমানে আর অপরটি হলো সমুদ্রপথে। আপনার সুবিধার জন্য আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। যদি বিমানে যাত্রা করেন তাহলে সেটা হবে সবচেয়ে দ্রুততম উপায়। ভারত থেকে সরাসরি জাফনা যাওয়ার জন্য বিমান ভ্রমণ করা সবচেয়ে সুবিধাজনক। সরাসরি ফ্লাইট আছে ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাফনা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত, যেমন অ্যালায়েন্স এয়ার, এয়ার ইন্ডিগো সাধারণ রুটে এইসব বিমান পরিচালনা করে। চেন্নাই থেকে জাফনা পৌঁছাতে মাত্র 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। যদি অন্য কোনো ভারতবর্ষের অন্য কোনো শহর বা অন্য দেশ থেকে আপনারা আসেন, তাহলে আপনারা কি করবেন, সরাসরি প্রথমে কলম্বো এয়ারপোর্টে যেতে পারেন। সেখান থেকে কলম্বো থেকে অভ্যন্তরীণ বিমানে বা ট্রেনে বা বাসে করে জাফনা পৌঁছে যান। এবার চলে আসি সমুদ্রপথ, অর্থাৎ এটা অনেকটা কম খরচ এবং বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনারা পেতে পারেন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফেরি পরিষেবা পুনরায় চালু হয়েছে, যা জাফনা যাওয়ার একটি সাশ্রয়ী এবং সুন্দর মাধ্যম হিসাবে পরিচিত। ভারতের তামিলনাড়ুর নাগাপট্টিনাম বন্দর থেকে শ্রীলঙ্কার কাঙ্কে শান্তুরাই বন্দর পর্যন্ত ফেরি চলাচল করে। এই কাঙ্কে শান্তুরাই বন্দরটি জাফনা শহরের খুব কাছে অবস্থিত। সমুদ্রপথে এই যাত্রা সম্পন্ন করতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। ইন্ডিগো বা সিভিয়াম ট্রানজিট জাতীয় সংস্থাগুলি এই পরিষেবা প্রদান করে, তবে যাত্রার আগে বর্তমান সময়সূচি এবং টিকিট বুকিং নিশ্চিন্ত করা প্রয়োজন। জরুরি কারণে বা আবহাওয়ার উপর নির্ভর করে অনেকটা সময়।
শ্রীলঙ্কায় পৌঁছানোর পর আপনারা কি করবেন? জাফনা পৌঁছানোর পর আপনাদের গন্তব্য যদি নৈনাতিভু বা ইন্দোরাক্ষী মন্দির হয়, তবে অবশ্যই আপনারা জাফনা বাস স্ট্যান্ড থেকে বাসে বা ট্যাক্সিতে করে কুড়িকাত্তুয়ান জেটিতে যেতে হবে। প্রায় 1 ঘন্টার পর নৌকায় জেটি থেকে সরাসরি বেসরকারি বা সরকারি নৌকায় করে 10 থেকে 15 মিনিটে আপনি পৌঁছে যাবেন নৈনাতিভু দ্বীপে। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। সেটি হলো, শ্রীলঙ্কা ভ্রমণের জন্য ভারতীয় বা অন্য দেশ থেকে যারা আসছেন তাদের জন্য অবশ্যই ইটিএ অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ভিসার প্রয়োজন হয়। যাত্রার আগে এটি অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন, আর সাথে অবশ্যই আপনার বৈধ পাসপোর্টটি রাখবেন। এখন দেখা যাক থাকার কি ব্যবস্থা। নৈনাতিভু দ্বীপে থাকার জন্য বড় কোনো হোটেল বা রিসর্ট নেই। এটি মূলত তীর্থস্থান হয় পর্যটকরা সাধারণত জাফনা শহরে থাকেন এবং সেখান থেকে দিনে দিনে ঘুরে আসেন। এখানে থাকার জন্য বিলাসবহুল থেকে বাজেট ফ্রেন্ডলি সব ধরনের হোটেল পাওয়া যায়। বিলাসবহুল হোটেলের মধ্যে জেট উইং জাফনা, নর্থ গেট বাই জেট উইং। খরচ প্রতি রাতে প্রায় 9,000 থেকে 12,000 টাকা বা তার বেশি। যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউসে থাকতে চান তাহলে মুরলী গেস্ট হাউস, গোল্ডেন স্টার গেস্ট হাউস, এখানেও প্রায় প্রতিদিন 1500 থেকে 3,000 টাকা প্রতি রাতে খরচ। যদি আপনারা দ্বীপে থাকতে চান তার দ্বীপে থাকার জন্য খুব সাধারণত বা সীমিত কিছু মানের লজ বা মন্দিরের বিশ্রামাগার থাকতে পারে, তবে পর্যটকদের জন্য জাফনায় থাকার সবচেয়ে সুবিধাজনক। সাধারণত একজন ব্যক্তির জন্য এই যাত্রায় মোট খরচ 60,000 থেকে 90,000 টাকার মধ্যে হতে পারে। তবে মোটামুটি আনুমানিক ধারণা আমি দিলাম। যাতায়াতের খরচ বিমান ভাড়া কলকাতা থেকে দিল্লি বা চেন্নাই থেকে কলম্বো যাতায়াতের রিটার্ন টিকিট সহ 20,000 থেকে 30,000 টাকার মধ্যে থাকে। আগে থেকে বুক করলে কম হতে পারে। কলম্বো থেকে জাফনা যাওয়ার জন্য ট্রেন বা বাস পাওয়া যায়। জাফনা থেকে ফেরিতে করে নয়াতিভু দ্বীপে যেতে হয়। এই যাতায়াত বাবদ 5,000 থেকে 7,000 টাকা লোকাল খরচ হতে পারে। বিভিন্ন ট্যুর প্যাকেজ, অনেক ট্রাভেল এজেন্সি আছে রামায়ণ যাত্রা বা শ্রীলঙ্কা শক্তিপীঠ দর্শন নামে প্যাকেজ অফার করেন। সাধারণ প্যাকেজ 5 থেকে 7 দিনের জনপ্রতি প্রায় 60,000 থেকে 70,000 টাকা, খাওয়া দাওয়া থাকা যাতায়াত সহ। আর লাক্সারি প্যাকেজ আছে জনপ্রতি 85,000 টাকার বেশি হতে পারে। তবে এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো ভিসা ও অন্যান্য খরচ। ভিসার জন্য শ্রীলঙ্কার পর্যটন ভিসা ও বিমা বাবদ 3,000 থেকে 5,000 টাকা খরচ হতে পারে। বর্তমান সময়ে অনেক ভারতীয়দের জন্য বিশেষ বিশেষ ছাড় বা ফ্রি ভিসার ব্যবস্থাও থাকে। তা যাত্রার আগে অবশ্যই যাচাই করে নেওয়া ভালো। এবং আমার শেষ ইনফরমেশন সেটি হলো খাবার বা ব্যক্তিগত খরচ প্রতিদিন গড়ে 1500 থেকে 2,500 টাকা অতিরিক্ত খরচ ধরে রাখাই ভালো। এই ছিল আমার দেবী দুর্গার 51তম সতীপীঠ অর্থাৎ দেবী ইন্দোরাক্ষী মন্দিরের সম্পূর্ণ দর্শন, থাকা, খাওয়া, খরচের সমস্ত বিবরণ। যদি কোনো প্রিয় বন্ধুরা দর্শন করতে চান অবশ্যই যাওয়ার আগে সবগুলো একটু যাচাই করে নিয়ে তবে আগে থেকে বুকিং করে যাবেন। নমস্কার।